জয়ন্তী দেবীর আজ ৭০ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে তার ছোট ছেলে বাড়িতে কয়েকজন লোককে খাওয়া দাওয়া করাচ্ছে। জয়ন্তী দেবী অপেক্ষা করে আছেন কখন তার বড় ছেলে এবং একমাত্র মেয়ে রচনা তার সঙ্গে দেখা করতে আসবে, কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে আসার পরও কারো দেখা পাওয়া যায় না। কিছুক্ষণ পর তার বড় বৌমা রমা তার কাছে আসে আর বলে, মা, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই নিন, আমি আপনার জন্য বাজার থেকে শাড়িটা এনেছি। বৌমা, তুমি একা এসেছো? খোকা আসেনি? মা, আপনি জানেন তো আপনার ছেলে এই বাড়িতে কখনোই আসবে না। আপনার দুই ছেলে একে অপরের মুখ দেখতেও চায় না। আমরা তাতে কি করতে পারি বলুন তো? আর আপনিই বা কেন শুধু শুধু এইসব নিয়ে দুঃখ পান? ওদের আসে ছেড়ে দিন। তা বললে কি আর হয়? ওরা আমার সন্তান, ওদেরকে আমি মানুষ করেছি। আজ সামান্য জায়গা নিয়ে ওরা একে অপরের মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছে। মা হয়ে আমি এসব সহ্য করি কি করে বলো তো? এমন সময় জয়ন্তী দেবীর ছোট বৌমা শিল্পা সেখানে আসে আর বলে, দেখলে তো দিদি, সেই সকাল থেকে একই কথা। আমি তো বুঝিয়ে বুঝিয়ে আর পারলাম না, এবার তুমি বোঝাও। দিদি, তুমি কিন্তু খেয়ে যেও, রান্না হয়ে গেছে, না খেয়ে যেও না। আমি আর 5 মিনিট বসবো বোন। বেশিক্ষণ বসে থাকতে দেখলে তোমার বড়দাবা সন্দেহ করবে, তারপর ঘরে অশান্তি করবে। আমি আজ কিছুতেই খেতে পারবো না। তাহলে অন্তত দুটো মিষ্টি খাও। এই বলে রমার ছোট যা শিল্পা তাকে মিষ্টি এনে দেয়। এটি ছিল জয়ন্তী দেবীর পরিবারের অবস্থা। তার 3 ছেলে মেয়ে, বড় মেয়ে রচনা, তারপর 2 ছেলে অতীন ও রতন। কিন্তু পরিবার একসাথে না থাকতে চাইলে কার সাধ্য আছে তাদেরকে বেঁধে রাখার? 2 ছেলের মধ্যে জায়গা জমির ভাগ নিয়ে ঝগড়া এবং হিংসাহিংসি চলছে। তারা 2 ভাই আলাদা হয়ে যাবার পর বড় বোন রচনাও রাগে দুঃখে তাদের সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। এভাবেই তার 3 ছেলে মেয়ে 3 ভাগ হয়ে যায়। এদিকে 2 জায়ের মধ্যে খুব মিল, কিন্তু স্বামীদের ভয়ে তারা সেই মিল বজায় রাখতে পারে না। রমা দেবী বাড়ি ফিরে এলে অতীন বাবু বলেন, রমা, কোথায় গিয়েছিলে তুমি? সত্যি করে বলো তো, তুমি ও বাড়িতে গিয়েছিলে কিনা? একদম মিথ্যে বলবে না কিন্তু। হ্যাঁ, আমি ও বাড়িতে গিয়েছিলাম। আজ মায়ের ৭০তম জন্মদিন, তাই মাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। ও আচ্ছা, মায়ের শরীর ঠিক আছে তো? আর এই বয়সে শরীর কেমন থাকে? না শরীরে জোর আছে আর না মনে। শান্তি থাকলে তবে তো তার জোরটা থাকবে। মা নিজে জোর করে ওদের সঙ্গে থাকে, এখন বুঝুক। তবে তোমার ও বাড়িতে যাওয়াটা উচিত নয়। যাই হোক, ছেলেপক্ষ তো কালকেই আসবে বলেছে। আমি আর আপত্তি করিনি, কেননা এরকম সম্বন্ধ লাখে 2-1টা পাওয়া যায়। কোটিপতি বাপের একমাত্র ছেলে, সংস্কারী বাড়ি, আর কি চাই বলো? আরে বাবা, আমি আপত্তি করছি কোথায়? ওরা তোমার মেয়েকে পছন্দ করে গেলে আমরা তো এক পায়ে রাজি আছি। ঠিক আছে, আমি আজ রাত্রে ফোন করে একবার কনফার্ম নিয়ে নেব। তুমি সমস্ত ব্যবস্থা করে রেখো। দেখো কোনো কিছু ত্রুটি না হয়। আমি এই সম্বন্ধটা কোনো মতেই হাতছাড়া করতে চাই না। পরের দিন অশোকনগর থেকে মানিকবাবু তার ছেলে জয়ন্ত, ভাই অলোকেশ এবং পুরো পরিবার নিয়ে সেখানে এসে হাজির হয়। আরে আরে, আসুন আসুন আপনারা। আপনাদের জন্য তো আমি কখন থেকে অপেক্ষা করে আছি। রাস্তা চিনতে কোনো ভুল হয়নি তো? না না, ভুল কেন হবে? আমার ভাই এখানকার ঠিকানা ভালোভাবেই জানে। কয়েক বছর আগে নাকি আমার ভাই এখানেই পেশেন্ট দেখতে এসেছিল। ও আচ্ছা, তাহলে হবে হয়তো। তাছাড়া আপনাদের যা বিজনেস, তাতে করে চারিদিকে আপনাদের যেতে হয়। এলাকায় আপনাদের খুব কিন্তু নাম ডাকও আছে। আমাদের নাম ডাক শুধু এক জায়গায় না, আমার ভাই শুধু আমার সঙ্গে আছে বলে সেই জন্যই সম্ভবটা হয়েছে। বুঝলেন তো, পরিবারে ভাই বোনের সঙ্গে থাকাটা খুব দরকার। এই স্বাদ আমাদের সফলতার ঊর্ধ্বে নিয়ে যায়। মানিকবাবুর কথা শুনে একটু হেসে মাথা নাড়ান এবং তাদেরকে বসতে জায়গা দেন। পাত্রী দেখার পর তাদের সবারই রীতিকে খুব পছন্দ হয়। মানিকবাবু স্ত্রী মিতালি দেবী বলেন, দিদি, আমরা তো শুনেছি আপনাদের পরিবার অনেক বড়। আপনার দেওর, ননদ, তাদের ছেলে মেয়েরা আর আপনার শাশুড়ি, এরা সব কোথায়? কাউকে তো দেখছি না। মানে আসলে হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমাদের পরিবার অনেক বড়, কিন্তু ওরা এখন এখানে নেই, তাই আপনি কাউকে দেখতে পাচ্ছেন না। এখানে নেই মানে? কোথায় গেছেন নাকি ওনারা? মেয়ের দেখাশোনা হচ্ছে আর বাড়ির সদস্যরা নেই? রমাদেবী এমন সময় অস্বস্তিতে পড়ে যান। তিনি কি বলবেন কিছুই ভেবে উঠতে পারছিলেন না। তখন অতীনবাবু পরিস্থিতি সামলে নিয়ে বলেন, আসলে দিদি, পরিবারের সকলে মাকে নিয়ে হরিদ্বারে গিয়েছে। আমি তো ভাইকে বলেও ছিলাম যে এখন দেখাশোনা বন্ধ থাক, সবাই মিলে ফিরে এলে তারপরেই হবে। কিন্তু ভাই জোর করলো তো যে প্রাথমিক দেখাশোনাটা তোমরা করে নাও, আমরা ফিরে বাকিটা করব। ও আচ্ছা, তাহলে ঠিকই আছে।
আমাদের তো এমনিতেই রতিকে বেশ পছন্দ হয়েছে, কিন্তু দাদা আমরা কিন্তু পরবর্তী সম্বন্ধ পরিবারের সঙ্গেই করব। ফ্যামিলিতে সবাই না থাকলে এই কথা বলে ঠিক মতো হয় না। ওরা যখন ফিরবে আমাদেরকে জানাবেন, আমরা বাকি কথাটা তখনই ফাইনাল করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। বাচ্চারাও সবাই একসঙ্গে থাকবে, তখনই না হয় কথা হবে। আচ্ছা, আপনাদের পরিবারে কতজন বাচ্চা আছে, মানে আপনার দেওর ননদদের? আমার ছোট দেওরের দুটো ছেলে, রবি আর শশী, আর আমার ননদের একটা মেয়ে দিয়া। সবাই খুব মিষ্টি, জানেন তো, এখন সব কলেজে পড়াশোনা করছে। ও আচ্ছা আচ্ছা, যাক, শুনে বেশ ভালো লাগলো। এবার তাহলে আমরা উঠি, বাকি কথা ফোনে হয়ে যাবে। মিতালি দেবী এবং তার পরিবারের সবাই চলে যাবার পর রমা দেবী অতীনবাবুকে বলেন, কই গো, শুনলে তো ওদের কি বক্তব্য? বাড়ির সবাই একসাথে থাকলে তবেই ওরা বিয়ের কথা এগোবে। পুরো পরিবারের সদস্যদের মিলেমিশে থাকাকে ওরা বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ বাবা জয়ন্তু, আমাকে তাই বললো। ওনারা এমন পরিবার খুঁজছে যেখানে সবাই মিলেমিশে থাকে। আজকে আমরা মিথ্যে কথা বলে ব্যাপারটাকে চাপা দিয়ে দিলাম, কিন্তু আসল সত্যিটা জানতে পারলে ওরা হয়তো আমাদের সঙ্গে এই সম্বন্ধটাই ভেঙে দেবে। না না, সম্বন্ধ ভাঙবে না। এত ভালো সম্বন্ধ আমি ভাঙতেই দেব না। তার জন্য আমাকে যা করতে হয় তাই করব। কি করবে তুমি এখন? তোমার ভাইয়ের সঙ্গে আজ কত বছর কথা বলনি তুমি জানো? দিদির কোনো খবর রেখেছো? তাহলে এখন কি করে এসব সম্ভব হবে? আর এভাবে মিথ্যে কথা বলে আমরা ওদেরকে কতদিনই বা আটকে রাখবো? না, যা করার আমি নিজেই করব, তবে আমার যত বড়ই ক্ষতি হোক না কেন। মেয়ের সম্বন্ধ যাতে না ভেঙে যায় তাই অচিনবাবু প্রাণপণ চেষ্টা করেন। তিনি তার ছোট ভাই রতনবাবুর কাছে যান। অতীনবাবুকে দেখে বাড়ির সবাই খুব অবাক হয়। আরে বাবা অতীন, তুই এসেছিস? আমি জানতাম তুই এখানে না এসে থাকতে পারবি না। কতদিনই আর ভাইয়ের সঙ্গে ঝগড়া করে থাকবি বলতো? আরে দাদা, আপনি আসুন না, ভেতরে আসুন। রতন বাড়ি আছে? ওকে একটু ডেকে দাও তো, সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, ও তো বাড়িতেই আছে, দাঁড়ান আমি এক্ষুনি ডাকছি। শিল্পা দেবী রতনবাবুকে ডেকে আনেন এবং তিনি তার দাদাকে দেখে বলেন, কি ব্যাপার, এবারে আবার কি মতলবে এসেছো? আবার ঝগড়া করতে এসেছো বুঝি? তোর সঙ্গে আমার একটু কথা আছে, সেই জন্যই আমি এখানে এসেছি। রীতির বিয়ে ঠিক হয়েছে, তবে পাত্রপক্ষের একান্ত ইচ্ছা যে আমরা সকল মিলে অনুষ্ঠানে অংশগ্রহণ করি। ওরা একান্তিত পরিবারে পছন্দ করে। যে পরিবারে ভাই বোনের সঙ্গে মিল নেই, ওরা সে পরিবারে বিয়েও দেয় না। তাতে করে আমার কি লাভ? আমি গ্রামের জমির পেপারগুলো এনেছি। তোরা যদি আমাকে একটু সাহায্য করিস, তাহলে আমি এই জমিগুলো তোদের নামে করে দেব। পরে আবার এই কথা নিয়ে দ্বিমত করবে না তো? এই নে, কাগজগুলো রাখ। এবার বিশ্বাস হলো তো? শুধু বিয়ে কটা দিন অভিনয় করলেই হলো, তারপর আমরা যেমন আছি তেমন থাকবো। ঠিক আছে, তাই হবে। এভাবেই জায়গার বদলে রতনবাবু বিয়েতে অংশগ্রহণ করতে রাজি হয়ে যান। এরপর অচিনবাবু তার দিদিকে ফোন করেন এবং তাকে বাড়িতে ডেকে পাঠান। তাকে সবকিছু কথা বলা হলে তিনি বলেন, দেখ অতীন, আমি তো দিদি, তোর সঙ্গে আমার জায়গা জমি টাকা পয়সা এসবের কোনোই সম্পর্ক নেই। তাই আমি নাটক করে এই মিথ্যে অভিনয় করতে পারবো না। যদি একসঙ্গেই থাকতে হয় তাহলে পুরো মন থেকে একসঙ্গে থাকবো। কয়েকদিন পর এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে পরিবারের সবাইকে দেখে মানিকবাবু এবং মিতালি দেবী খুবই খুশি হন। দিদি, আপনার পরিবার সত্যি খুব ভালো। আপনার ছোট চা কিন্তু খুব মিশুকে। ওকে দেখে আর আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনারা দুই যা, মনে হচ্ছে আপনারা দুই বোন। আপনি ঠিকই বলেছেন দিদি, ও আমার ছোট বোনেরই মতো। আমি পছন্দ করে ওকে এ বাড়িতে নিয়ে এসেছিলাম। আর আমার ননদ, উনি আমাদের স্বামীদের থেকে 6 বছরের বড়, তাই উনি আমাদের বাড়ির গার্জেনই বলতে পারেন। আমরা তো ভাবতাম শুধু আমাদের পরিবারের মধ্যেই এত মিল আছে। আজ আপনাদের পরিবার দেখে আমার খুব ভালো লেগেছে। আর মনে হচ্ছে ঠিক আমাদের মতোই পরিবার আপনাদের। আপনার বাড়ির মেয়ে আমার বৌমা হয়ে যাচ্ছে, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। অনুষ্ঠানের পর বিয়ের দিনও ফাইনাল হয়ে যায়। পরিবারের সবাই মিলে রীতির বিয়ের জন্য খুব তোড়জোড় শুরু করে। রতনবাবু এবং অতীনবাবু কোমর কষে বিয়ের ব্যবস্থায় লেগে যান। দাদা, তোমার ফুলের দোকানে টাকা দেওয়ার কথা ছিল। আরে হ্যাঁ, আমি তো একেবারে ভুলেই গেছি। ছেলেটা তো একবার আমাকে ফোনও করলো না। আমাকে তো আবার মাছের আড়তেও যেতে হবে। কোন কাকে পাঠাবো বলতো? তুমি নাহলে একবার রবিকে পাঠাও না। রবি, এই রবি, কোথায় গেলি? জেঠু কি বলছে শুনে যা। এই নে, এই টাকাগুলো তোর কাছে রাখ। কালকে কি নিতে হবে না নিতে হবে সমস্তটা তুই সামলে নে। আমার মাথায় আর একটুকু ঢুকছে না। সকাল থেকে তুমি কিছুই খাওনি। আচ্ছা, তুমি কি বলো তো? জানো তোমার হাই প্রেসার, তাতেও না খাওয়া দাওয়া করে এইভাবে ঘোরাঘুরি করছো। যাও, আগে গিয়ে কিছু খেয়ে নাও, তারপরে ওষুধ খেয়ে নিও। আর আমি তোমাকে সঙ্গে করে আড়তে নিয়ে যাব।
এভাবেই দুই ভাই মিলেমিশে দায়িত্ব নিয়ে সব কাজ করতে থাকে। তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে তারা এতদিন একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলেনি। দেখেছো, এদের দু ভাইকে দেখে একটুকু মনে হচ্ছে না যে কয়েক বছর ধরে এক টুকরো জায়গার জন্য একেবারে মুখ দেখা দেখি বন্ধ করে রেখেছিল, এখন একে অপরের কত খেয়াল করছে একবার দেখো। উপরওয়ালা যেন এদেরকে এভাবেই সারা জীবন রাখে মা। কেন যে এরা বুঝতে পারে না যে এরা একে অপরকে কতটা ভালোবাসে। সামান্য জমি এদের ভালোবাসার মূল্য হতে পারে না। দিদি, তুমি ঠিকই বলেছ, এদের মধ্যে একে অপরের জন্য প্রচুর ভালোবাসা রয়েছে, কিন্তু এরা মুখে প্রকাশ করে না, নিজেদের আত্মসম্মানকে সামনে রাখে আর ভালোবাসাটাকে লুকিয়ে রাখে। তোমরা চিন্তা করো না, রীতির বিয়েতে যে মিলটা হয়েছে সে মিলটা সারা জীবন থাকবে, এটা আমার একান্ত বিশ্বাস। তোমার মুখে ফুল চন্দন পড়ুক মা, আপনার কথাই যেন ঠিক হয় মা। এই বয়সে এসে এভাবে সংসারটাকে আর টুকরো টুকরো হতে দিতে পারি না, আর আলাদা থাকার মতো জোরও নেই। দিদি, আমার বাড়িটাতে সব আছে, কিন্তু যেন তাও কিছু নেই। আমিও চাই যে আমরা আবার আগের মতো এক হয়ে যাই। এভাবেই বিয়ের দিনগুলো খুব ধুমধাম ও হৈ হৈ করে কাটে। এদিকে ভাই বোনেদের মধ্যে যেমন মিল হচ্ছিল, তেমনি ছেলে মেয়েদের মধ্যেও আনন্দের সীমা ছিল না। রবি, শশী, দিয়া ও রীতি চারজনে মিলে আনন্দের এক অন্য জগতে ছিল। দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়ে। পাত্রপক্ষ সবাই এসে হাজির হয়। খাওয়া দাওয়া চলছিল। ঠিক এমন সময় কেউ একজন মানিকবাবুকে বলে যে এই বাড়িতে যেসব ঘটনা চলছে সবই বানানো। এদের পরিবারের সবাই একে অপরের শত্রু। এ খবর জানতে পেরে মানিকবাবু অতীন বাবুর কাছে এসে বলেন, আপনারা যে আমাদের এত বড় মিথ্যে কথা বলেছেন আমরা জানতেও পারলাম না। আরে আপনারা ভাই ভাইয়ের শত্রু, শুধুমাত্র টাকার জন্য আপনার ছোট ভাই আপনার সঙ্গে এসেছে। আমাকে বলুন তো, এই কথাটা সত্য না মিথ্যা? আমি এ বাড়িতে আমার ছেলের বিয়ে দিতে পারবো না, যেখানে একে অপরের শুধু টাকা দিয়েই কেনা থাকে। দেখুন দাদা, আমরা যে দোষ করেছি তাতে আমাদের সন্তানদের কোনো ভুল নেই, ওদেরকে এসবে শাস্তি দেবেন না। আপনারা যেমন আপনাদের সন্তানও তেমন। এ বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দেবই না। মানিকবাবুর কথা শুনে অতীনবাবু অসুস্থ হয়ে পড়েন। তখন রতনবাবু ছুটে এসে দাদাকে ধরে নিয়ে বলে, দাদা দাদা নিজেকে সামলাও, তুই তাড়াতাড়ি জল নিয়ে আসো। দিদি তুই এবার ডাক্তারকে ফোন কর। দাদা দাদা তুমি সুস্থ হয়ে যাবে, তোমার কিছুই হবে না। সব শেষ হয়ে গেছে রে রতন, আমার মেয়েটার জীবন পুরো নষ্ট হয়ে গেছে। কিছুই হয়নি দাদা, দিদি আমাদের বাড়ির বড় সন্তান, আমাদের সকলেরই সন্তান, ওর জীবন আমরা কিছুতেই নষ্ট হতে দেব না। আমি আছি তো দাদা, তুই আমার উপরে একটু ভরসা কর। ভাই তুই এভাবে ভেঙে পড়িস না, সবকিছু ঠিক হয়ে যাবে, দেখবি আমাদের মেয়ের কোনো ক্ষতি হবে না। দাদা, রীতি সর্বগুণ সম্পন্ন একটি মেয়ে, ওর জন্য আমরা আরো ভালো সম্বন্ধ আনবো, আপনি একদম চিন্তা করবেন না। আমরা সবাই মিলে যখন একসঙ্গে আছি তখন আর কিসের চিন্তা বলুন তো। এদিকে দিয়া, রবি এবং শশী তাদের দিদিকে সামলায়। পরিবারের একে অপরের প্রতি এই টান দেখে মানিকবাবু বলেন, অতীনবাবু, আপনি আর চিন্তা করবেন না, আমি এ বাড়িতে আমার ছেলের বিয়ে দেব। আসলে আমি তো এটাই দেখতে চাইছিলাম যে বিপদে আপনারা একে অপরের পাশে থাকেন কিনা। আমি কনফার্ম হয়ে গেছি, আমার মনে আর কোনো সন্দেহ নেই। এরপর মানিকবাবুর ছেলের সঙ্গে অতীনবাবুর মেয়ের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর রীতি শ্বশুরবাড়িতে চলে যায়। এদিকে রতনবাবু সমস্ত কাগজপত্র অচিনবাবুকে ফিরিয়ে দেয়। অচিনবাবু, রতনবাবু দুই ভাই সারা জীবনের জন্য নিজেদের মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করে আবার এক হয়ে যায়। দিদির মনেও শান্তি ফিরে আসে। পুরো পরিবার আবার আগের মতো হয়ে যায় এবং তাদের পরিবারে আনন্দ, হাসি এবং শান্তির আবহাওয়া ফিরে আসে। ছোট্ট নাসরিন তার বাবা রবিউল মিয়াকে নিয়ে মুন্সিরহাট নামক গ্রামে বাস করত। রবিউল মিয়া একজন প্রতিবন্ধী ছিলেন আর প্রথম দিকে সে রিক্সা চালিয়েই তাদের সংসার চালাতেন, কিন্তু এখন তার বয়স হয়ে যাওয়ায় তিনি ঠিকভাবে কাজেও যেতে পারতেন না। তাদের সংসারে এই করুণ পরিস্থিতি দেখে ছোট্ট নাসরিন পড়ার ফাঁকে লোকের বাড়িতে ফাল ফরমাস শোনা তথা থালা বাসন মাজা, বাজার হাট করার কাজ করত। এতে করে রবিউল মিয়ার একটু হলেও সুবিধা হতো। এমনই সে বছর রোজার সময় ছিল আর সকাল থেকেই নাসরিন বিছানায় শুয়েছিল। তখন, মা নাসরিন, তোকে কত করে বললাম তুই এই বয়সে রোজা রাখিস না, তুই আমার কোন কথাটাই শুনলি বল? দেখ আজ কত গরম পড়েছে, যেখানে বড় মানুষেরাও রোজা করে হিমশিম খেয়ে যাচ্ছে। না আব্বু, সেটা বললে হয় না। আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন,
তাহলে আমরা কেনই বা ছাড়বো? ওহ, তুইও না পুরো তোর মায়ের মতোই হয়েছিস। তোর মাও তোর মতোই ছিল, রমজান মাস এলে একটাও রোজা ছাড়তো না। তা মা, আমার কথা শোন, তুই এখন রোজা রেখেছিস, তাহলে আজ তোকে স্কুলে যেতে হবে না, তুই বরং আজ ঘরেই থাক। না আব্বু, আজ আমাকে স্কুলে যেতেই হবে, কারণ আমাদের সামনেই পরীক্ষা আছে। এখন স্কুলে না গেলে আমি অনেক পিছিয়ে যাব। আজ আমাকে স্কুলে যেতেই হবে। এ তো ভালো বিপদে পড়লাম। তাহলে তুই স্কুলে যাবি যখন দেরি করিস না, এখন সকাল সকাল রোদ্দুরও তেমন পড়েনি, আর তোকে এসে তো আবার ইফতারির ব্যবস্থাও করতে হবে, তাই না? রবিউল মিয়া এভাবে বললে নাসরিন তখন তাড়াতাড়ি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর সে সারাক্ষণ পড়াশোনা করে বাড়ি ফেরে, কিন্তু সে রোজা করে এত গরমে স্কুল করায় অনেক টায়ার্ড হয়ে পড়েছিল। এরপর সে বাড়িতে আসলে তার বাবা বলেন, কিরে মা, বেলা তো বয়ে গেল, আজ ইফতারিতে কি করবি? দেখলাম তো বাড়িতে কিছুই নেই, ওই জন্যই আমি তোকে বললাম যে আমি একাই রোজা রাখি, তুই রাখিস না। এখন রোজা খুলে তুই না কিছু খেলে তো অসুস্থ হয়ে পড়বি, বল। না আব্বু, সেটা বললে হয় না। এখন আমরা দারিদ্র, সেটা আমিও জানি। আমি যেমন কিছু না খেলে আমার শরীর খারাপ করবে, তুমিও তো কিছু না খেলে তোমার শরীর অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ রে মা, সে আমি জানি, কিন্তু তুই সারাদিন শুকিয়ে থাকার পরও শুকিয়ে থাকবি, আর এটা আমি বাবা হয়ে কিভাবে দেখবো বল। আব্বু, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি বরং একবার করিম চাচার বাড়ি আর একবার আমিনা খালার বাড়ি গিয়ে দেখি, যদি আমাকে কাজের কিছু টাকা দেয়। আসলে নাসরিন বয়সে ছোট হলেও বোঝ জ্ঞানে সে বড়দের মতোই ছিল। এরপর সে যাদের যাদের বাড়িতে কাজ করত তাদের বাড়িতে কাজের টাকা পাওয়ার আশায় যায়। প্রথমে সে করিম চাচার বাড়ি যায়। তখন, চাচা, ও চাচা, বাড়িতে আছো? আমি নাসরিন গো, একটু বাইরে আসো না চাচা। ওহ, কি হলো, এরকম ভর দুপুরে চেঁচামেচি করছিস কেন? এখন আবার তোদের বাড়িতে কি বিপদ এসে পড়লো শুনি? না চাচা, তেমন কিছুই নয়। আসলে আমি আমার কাজের টাকা চাইতে এসেছি। আসলে জানোই তো, এটা রমজান মাস, ইফতার করতে ফল লাগবে, আর ফলের যা দাম, আমার কাছে তেমন বেশি টাকা পয়সাও নেই। এই, এখন তুই বাড়ি যা তো, এখন আমি টাকা পয়সা দিতে পারবো না। আর সবসময় তোর এত টাকা কিসের দরকার হয়? যখনই দেখি খালি নাকে কান্না কাঁদছে। এরকম অলক্ষণী মেয়ে আমি কখনোই দেখিনি। যা এখন এখান থেকে যা। চাচা, একটু রহম করো, আজ কাজের পয়সা পেলে তবে আমরা ইফতার করতে পারবো। এখন দয়া করে এই গরিবদের উপরে রহম করো চাচা। তোকে বললাম তো তুই এখন এখান থেকে যা। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এদিকে ভালো করে কাজ করে না, আর শুধু খালি ওর টাকার দরকার। এখন তুই বের হবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বল? করিম চাচা এভাবে বললে নাসরিনের তখন মন খারাপ হয়ে যায়। এরপর সে মনমরা করে বাড়ি ফিরে আসে। এরপর সে খালি হাতে ফিরে এলে তার বাবা বলে, হ্যাঁ রে মা, তোর করিম চাচা কিছু টাকা পয়সা দিল? মানে তুই ফল কিনে নিয়ে এসেছিস? না বাবা, চাচা আমাকে কোনোই টাকা দেয়নি। বড় লোকেরা মনে হয় এরকমই হয়। যাক, বাদ দাও, আমি বরং একবার খালার বাড়িতে গিয়ে দেখি, ওখানে যদি কিছু টাকা পয়সা দেয় তাহলে আমি ফল কিনে নিয়ে আসবো। ঠিক আছে রে মা, সাবধানে যা। এই নে, আমার কাছে এই কয়েকটা টাকা আছে। খালার বাড়ি তো অনেক দূর, তুই বরং বাসে করে চলে যাবি। আর এখন এই রোজা করে দেখছি তোর শরীরও অনেকটা ক্লান্ত হয়ে রয়েছে। রবিউল মিয়া এভাবে বললে নাসরিন আমিনা বিবির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এরপর নাসরিন খালার বাড়ি এসে উপস্থিত হয়। তখন সে বাইরে থেকে হাঁক দিয়ে বলে, খালা, ও খালা, একটু বাইরে আসবে? আমি নাসরিন। ওহ বাবা রে বাবা, একটু শান্তিতে থাকতেও দেবে না। এই সবে রামু দুধওয়ালা দুধ দিয়ে গেল, একটু এসে শুলাম, এখন আবার এই মুখ পুড়িয়ে এসে চেঁচামেচি করছে। ও খালা, একটু বাইরে আসো না, আমি তো দরকার এখানে এসেছি। হ্যাঁ দাঁড়া, অমন অস্থির করছিস কেন? যাচ্ছি। বয়স্ক মানুষটাকে একটু তোরা শান্তিতে থাকতেও দিবি না। এভাবেই আমিনা বিবি বলতে বলতে বাইরে বেরিয়ে আসে। এরপর সে বলে, এই তোর কি হয়েছে রে? আজ তো তুই ছুটি নিলি, তাহলে আজ আবার কি করতে এখানে এলি? খালা, আজকে আমাকে আমার বেতনটা দেবে? তাহলে আমি খুবই উপকৃত হতাম। আরে দিয়ে দেবো কোনে, এত কিসে তো তারা? কদিন যেতে না যেতেই বেতন বেতন করে চেঁচাচ্ছিস।
ঠিক সময় মতো তুই তোর বেতন পেয়ে যাবি। যা এখন এখান থেকে যা তো। খালা, আমার এখন টাকাটা খুবই দরকার। তুমি তো কত বড় লোক, তোমার তো অনেক টাকা। আমার মতো গরিবের কটা টাকা আটকে রেখে তোমার কি লাভ হবে বলো? ও, এখন আমার অর্থ সম্পত্তির উপর তোর নজর পড়েছে তাই তো? ওই জন্য তোদের মতো গরিবদের কাজ দিতে নেই। এখন তোরা খেতে পেলে শুতে চাস। না খালা, আসলে সেটা ব্যাপার নয়। আসলে আমার টাকাটা খুবই প্রয়োজন। আর খালা, এটা রমজানের মাস, এটা তো দান ধ্যান করার মাস। সেখানে আমি তো তোমার কাছ থেকে তোমার কোনো টাকা চাইছি না, আমি আমার প্রাপ্য কাজের বেতন চাইছি। ওহ, তুই তো খুব ঢ্যাঁটা মেয়ে আছিস। একটা কথা একবার বললে শুনিস না। যা, আমি তোকে তোর বেতন দেব না। তুই কি করবি? তুই পুলিশের কাছে যাবি? যা, সেখানে গেলেও কিছু হবে না, কারণ তুই 18 বছর হসিনিস। তারপরেও তোকে আমি মায়া ভেবে কাজ দিয়েছিলাম, কিন্তু না, তুই তার যোগ্য নস। খালা, তুমি কিন্তু আমার উপরে অন্যায় করছো। আমাদের মতো অসহায়দেরকে তোমরা মানুষ বলেই মনে করো না। উপরে কিন্তু আল্লাহ আছে খালা, সব কিছুর হিসাব দিতে হবে, কথাটা তুমি মনে রেখো। নাসরিন এভাবে বলেই সেখান থেকে চলে যায়। নাসরিন এক প্রকার নিরাশ হয়েই সেখান থেকে ফিরছিল। এরপর সে মনে মনে বলতে থাকে, হে খোদা, আমাদের মতো অসহায়দেরকে তুমি কেন বাঁচিয়ে রেখেছো? যেখানে আমরা সারাদিন রোজা করার পর ইফতারের জন্য একটা খেজুর পর্যন্ত জোগাড় করতে পারি না। যাই হোক, তুমি মালিক, ভালো মন্দ তুমিই বোঝো। এভাবেই মন খারাপ করে নাসরিন রাস্তা দিয়ে হাঁটছিল। তখন একটা ভিক্ষুক গাছের গোড়ায় দাঁড়িয়ে ভিক্ষে করছিল এবং নাসরিনকে দেখে বলে, মারে, আমাকে দুটো টাকা দিবি? আমি খুবই ক্ষুধার্ত, কখন থেকে এখানে বসে আছি, কেউই টাকা পয়সা দিয়ে আমায় সাহায্য করছে না। বাবা, তুমি ভিক্ষে করছো কেন? তুমি রোজা রাখোনি? না রে মা, আমি রোজা রাখিনি, আমি অনেক দিন থেকেই কিছু খাইনি, তাই আমি খুবই ক্ষুধার্ত, কিছু টাকা পয়সা থাকলে আমাকে দে না রে মা। আচ্ছা বাবা, এই রাস্তা দিয়ে তো অনেক বড় বড় মানুষরা যায়, তুমি তাদেরকে না বলে আমার মতো একটা বাচ্চা মেয়ের কাছ থেকে ভিক্ষা চাইছো কেন? আসলে মা, আমি বড়দের কাছ থেকে ভিক্ষা চাই না, আমি ছোটদের কাছ থেকেই ভিক্ষা চাই, কারণ বাচ্চারা ছোট বয়স থেকে দান করতে শিখলে বড় হয়ে তারাও একজন দানশীল ব্যক্তি হয়ে উঠবে। তা যাই হোক, তোর কাছে এখন কিছু আছে, তুই দিতে পারবি? ভিক্ষুক এভাবে বললে নাসরিন তখন মনে মনে ভাবে, সেই তো আমার কাছে এই কটা টাকা পড়ে রয়েছে, এটাতে কিছুই হবে না। আমি যদি এই ক্ষুধার্ত বাবাকে এই টাকাটা দিয়ে সাহায্য করতে পারি, তাহলে উনি কিছুটা হলেও উপকৃত হবেন। এই নিন বাবা, আমার কাছে এই কটাই টাকা পড়ে রয়েছে। তা মা, তুই কোথায় গিয়েছিলিস, আর তোকে দেখে এরকম ক্লান্ত বলে মনে হচ্ছে কেন? আসলে বাবা, আমি যাদের বাড়ি কাজ করি তার কাছ থেকে বেতন আনতে গিয়েছিলাম, আর আমি তো রোজা করেছি, তাই আমাকে এরকম ক্লান্ত বলে মনে হচ্ছে। কিন্তু কেন? এখন তো তোর পড়ার বয়স, তাহলে তুই লোকের বাড়ি কাজ করিস কেন? আসলে বাবা, তোমাকে কি বলবো, আমার আব্বু খুবই অসুস্থ, তাই আব্বু কাজে যেতে পারে না। আমি দুই জায়গায় লোকের বাড়ি কাজ করি, আর তার কাছ থেকে কিছু টাকা পাওনা ছিল, সেটাই আনতে গিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে তুই যে আমাকে টাকা দিয়ে দিলি, তাহলে তুই বাড়ি ফিরবি কিভাবে? ও আমি পায়ে হেঁটেই চলে যাব। বাবা, তোমার খিদে পেয়েছে, তুমি কিছু কিনে খাও। খিদের জ্বালা বড়ই জ্বালা, সেটা আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে বাবা, আমার আব্বু ঘরে অপেক্ষা করছে, আমি এখন আসছি। এই বলে নাসরিন সেখান থেকে বাড়ি আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন নাসরিনের কাছে কিছু টাকা পয়সা না থাকায় সে হেঁটে হেঁটেই রাস্তা অতিক্রম করতে থাকে। কিছুক্ষণ পর সে বাড়ি এসে পৌঁছায়। সেই ভিক্ষুকটা তখন নাসরিনকে ফলো করতে থাকে এবং তার পিছু পিছু নাসরিনের বাড়ি আসে। এসে তাদের কঠিন অবস্থা দেখে তার চোখে জল চলে আসে। আসলে ভিক্ষুকটি আর অন্য কেউ ছিল না, উনি পাশের রাধানগর শহরের বিখ্যাত ব্যবসায়ী বিকাশ রয়। বিকাশবাবু একজন সমাজসেবক মানুষ ছিলেন, তাই তিনি খুঁজে খুঁজে গরিব দুস্থদের সাহায্য করতেন এবং তাদের পড়াশোনার দায়ভার নিজের কাঁধেই নিয়ে নিতেন। এরপর তিনি জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাসরিনের এবং তার বাবার কথাবার্তা শুনতে থাকেন। নাসরিনকে তার বাবা বলেন, কিরে মা, ফলমূল নিয়ে এসেছিস?
নাকি তোর খালাও তোকে খালি হাতে ফিরিয়ে দিল? আব্বু, আমাদের মতো গরিবদের কেউ সাহায্য করবে না। খালা তো আমাকে বেতন দেয়নি, উপরন্তু আমাকে কাজে যেতে বারণ করে দিয়েছে। আব্বু, আমাদের পানি দিয়ে ইফতার করতে হবে। আমাদের ভাগ্যে ফলমূল দিয়ে রোজা খোলা নেই। চলো, ইফতারের সময় হয়ে গিয়েছে। মারে, তুই চিন্তা করিস না, আল্লাহ কিছু না কিছু একটা রাস্তা বের করে দেবেন। এই রমজান মাসে আল্লাহ পাক কারোরই দোয়া ফিরিয়ে দেয় না। আর মা, আমাদের এই পরিস্থিতির জন্য তুই এই অল্প বয়স থেকে মেহনত করছিস, দেখবি তুই একদিনের সুফল নিশ্চয়ই পাবি। রবিউল মিয়া এভাবে বললে নাসরিন তখন চুপ হয়ে যায়, কারণ তার উপরওয়ালার উপরে ভরসা করা ছাড়া আর কোনোই উপায় ছিল না। এরপর তাদের কথাবার্তা শুনে বিকাশবাবু পাশের মার্কেট থেকে ফলমূল যাবতীয় ইফতারের সামগ্রী কিনে নাসরিনের বাড়িতে আসে এবং তাকে ফলমূল নিয়ে আসতে দেখে নাসরিন বলে, এ কি বাবা, তুমি এখানে? আর তুমি এত কিছু কোথা থেকে পেলে? তুমি তো বললে তোমার কাছে টাকা পয়সা কিছুই নেই। আসলে মা, আমি দেখতে চাইছিলাম যে মানুষের মানুষত্ব কতটা আছে, আর আমি মানুষত্ব পরীক্ষা করার জন্যই ওরকম ছদ্মবেশ নিয়েছিলাম। তা তুই চিন্তা করিস না মা, আজ থেকে তোর পরিবারের সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। আর আমি হলাম রাধানগর গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী বিকাশ রায়। আমি অসহায় মানুষদেরকে পরীক্ষা করার জন্যই ছদ্মবেশ নিয়ে থাকি, আর যারা সত্যি সত্যি অসহায় হয়ে থাকে তাদেরকে আমি যথাসাধ্য সাহায্য করে থাকি। বিকাশবাবুর কথা শুনে নাসরিন এবং রবিউল মিয়া খুবই খুশি হয়ে যায়। এরপর থেকে বিকাশবাবু তাদের বাড়ির সমস্ত দায়িত্ব থেকে শুরু করে নাসরিনের পড়াশোনার দায়িত্বভারও নিজের উপরে নিয়ে নেন। এতে করে নাসরিনের বাড়িতে আর কোনোই সমস্যা থাকে না। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।